আমার ক্লাস 6 থেকে ক্লাস 8-9 অবধি আমার কোনো ফ্যামিলি ফটোগ্রাফি আমাকে পাবে না খুব বেশি, আমি পুরো উজ্জ, আমি নেই। অ্যান্ড সামহাউ আই স্টার্টেড থিঙ্কিং যে আমাকে খুব খারাপ দেখতে। তুমি নাকি পড়াশোনার জন্য অনেকগুলো সিনেমার অফারও ছেড়ে দিয়েছিলে, সেটা দেব হোক কি জিৎ হোক কি আবির হোক, কারণ যদি আমি তাদের কথায় যদি শুনে আমি আমার জীবনটাকে সেইভাবে নিয়ে যাই তাহলে আমি সত্যি রোবট হয়ে যাব, আর আমার রিমোটটা তাদের হাতে। এই প্রফেশনে স্পেশালি আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আমরা প্রচুর টাকা পয়সা বানাই, কিন্তু উড়িয়ে দিতে 1 সেকেন্ড। লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। শুধু শহরের রং রূপটাই বদলেছে, নারীদের জায়গাটা যে খুব বেশি বদলেছে তা না। দেবদার মধ্যে সব থেকে শিক্ষণীয় বা এই গুণটা যদি পেয়ে যেতাম, এইটা তুমি কি দেখতে পেয়েছো? জেদ। ঠিক এই জেদ নিয়ে আরেকজন মানুষ আজ থেকে প্রায় 140 বছর আগে শত শত অপমান, শত শত অন্যায় সব কিছু ভেদ করে নিজের জায়গাটা বানানোর চেষ্টা করেছিলেন। এটা হলো বিনোদিনী। এই ছবিটা না অবশ্যই বিনোদিনীর জীবনে একটা সেলিব্রেশন, কিন্তু এটা একটা মুভমেন্ট ফর উইমেন এম্পাওয়ারমেন্ট। আজকের অতিথি রুক্মিণী মৈত্র, বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র। অভিনেত্রী হিসেবে তার পথ চলা যেমন সমৃদ্ধ, তেমনি তার জীবনযাত্রাও গভীরতা আর প্রেরণায় ভরা। আজ আমরা জানব তার কেরিয়ারের নানা দিক, বিনোদিনী ছবির বিশেষ অভিজ্ঞতা এবং তার চিন্তা ভাবনাগুলি, যা একজন শিল্পী ও নারী হিসেবে তাকে আলাদা করে তোলে। চলুন রুক্মিণী মৈত্রের সঙ্গে এক এক্সক্লুসিভ আড্ডায় ডুব দিই, শুধুমাত্র পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তীতে। প্রথমেই জিজ্ঞাসা করবো কেমন আছো? অনেক ব্যস্ততা, অনেক কিছু, তার মধ্যে কেমন আছো? খুব ব্যস্ত আছি, খুব ভালো আছি, আর বিনোদিনীতে আছি। একটা আমার খুব প্রশ্ন মাথায় যাচ্ছে, ধরো সাধারণ বহু মানুষের ক্ষেত্রে অভিনয়টা মানেই শুধু কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশন, অনেকে মনে করেন যারা দূর থেকে দেখেন। এবার ধরো যে পিকচারটা তোমরা করতে চলেছো বা মানে রিলিজ হতে চলেছে, সেখানে বাংলার ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস, একদম আমাদের গিরিশচন্দ্র ঘোষ থেকে দীর্ঘ একটা ইতিহাস, সাহিত্য সমস্ত কিছু জড়িয়ে রয়েছে। তুমি ছাত্রী জীবনে খুব ভালো একজন ছাত্রী ছিলে, খুব দুষ্টু, আই ওয়াজ নোটোরিয়াস। বাট এই পড়াশোনাটা কত কাজে লাগে অভিনয়? আমি জানি না, দেখো টু ইচ ইজ ওন প্রথমত। হ্যাঁ, এবার আমি যেইভাবে আমার কন্ডিশনিং হয়েছে, আমার মনে হয় যে গ্রামারটা ভালো জানে সে এসেটাও ভালো লিখতে পারবে, এটা আমার বিশ্বাস। তো আমার মনে হয় যে আমি সব কিছুকেই, সেটা আমি টেক্কা করতে করতে আমাকে সৃজিত একদিন রিয়েলাইজ করায় যে ওয়াই অ্যাম আই দ্য ওয়ে আই অ্যাম। ও না যখনই সৃজিত সেটে আসতো, আই এম আ হিউজ হ্যারি পটার ফ্যান, মানে এনি 90s কিড উড বি, আই এম শিওর, সো আর ইউ অরিজিৎ। ডেফিনেটলি। সো সৃজিত রোজ সকালে মানে এরকম করে একটা হ্যারি পটার টি শার্ট পরে আসতে, সো হি ইউজ টু ওয়্যার গ্রিফিন্ডর এন্ড অল দ্যাট। আমি বললাম একদমই না, তুমি স্লিদারিন। বলে সো হোয়াট? আই সেড ইয়া, ইউ আর ইভিল, এইসব বলতাম আমি। এবং আমাদের তারপর আমি একদিন অনেকক্ষণ তারপর বলছি, নো সৃজিত, ইউ আর নাইদার স্লিদারিন নর গ্রিফিন্ডর, ইউ আর হি হু মাস্ট নট বি নেমড। বলছে তুই এটা বলছিস আমায়? এবার শীত গোটা সিনেমাটা শেষ করার পর আমাকে বললো, জানিস তা তাহলে তুই কে? আমি বললাম যে আমি হ্যারি পটার। তখন বলছে মোটেও না। বললাম যে একদম বলো না, ইউ আর জাস্ট জেলাস অফ মি। আমি বলছে না, তুই হারমাইনি গ্র্যাঞ্জার, তুই ক্লাসের ফার্স্ট গার্ল, আমি সব জানি, আমি সব পড়া মুখস্থ করে এসেছি, আমি টিচার্স পেট হব। অ্যান্ড আমি স্কুলে একদমই এরকম ছিলাম না। আই ওয়াজ নোটোরিয়াস, আই ইউজ টু বাঙ্ক স্কুল, আই হ্যাভ গট কট বাঙ্কিং স্কুল। আমাকে প্রিন্সিপাল বলেছে আমাকে রাস্টিগেট করে দেওয়া হবে, আমাকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে, আমাকে কমিশনার অফ পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আমি স্কুলের মধ্যে, আমার বলা উচিত না একদম, কিন্তু আমাদের যে স্কুলে সিকিউরিটি গার্ড আছে তাকে হাতে পায়ে পড়ে গ্রেভি নুডলস অ্যান্ড চিলি চিকেন স্কুলের মধ্যে স্মাগল করিয়ে টিচারের স্টাফ রুম থেকে প্লেট চুরি করে সেটা পেছনে সিক্রেট প্যাসেজ বলে একটা জায়গা ছিল, ওখানে বসে বসে খেয়েছি, সেটাও সিকিউরিটি দাদাকে রেখে, তাকেও খাইয়েছি। মানে আমি খুব 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 মানে খুব জ্বালিয়েছি আমার। একজন আমাকে বলেছিলেন যে দেখো স্কুল লাইফে দুষ্টুমি করেছিলাম বলে গল্প বলতে পারি, খুব ভালো ছাত্র হলে খুব ভালো গল্প বলতে পারতাম। সেটাই, বইয়ে পুঁথির গল্প বলবো, নিজেরটা কবে লিখবো, যে পড়তে বসতাম, এটা আর তো কিছু বলার নেই, কিছু বলার নেই। সো মানে ভীষণ দুষ্টু ছিলাম, মানে
আমার মতো মেয়ে বাপরে কিভাবে যে হ্যান্ডেল করেছে আমার স্কুল, সত্যি। বাট সে মোজার মধ্যে মোবাইল ফোন গুজে রাখা, অনেক কিছু করছে আমি, ওইসব ভীষণ ভীষণ সেটা নিয়ে ধরা পড়েছি। এবার তোমার ছোটবেলাতে যখন যাচ্ছি তখন বলি যে তোমার বেড়ে ওঠার গল্পটা আমরা অনেকেই শুনেছি, যে তুমি বলেছো তোমার বাবা প্রেসিডেন্সি থেকে গোল্ড মেডেলিস্ট ছিলেন, বেশিরভাগ লোকজন IIM। আমি বলছি যে ধরো আজকে যে একজন পরিণত অভিনেত্রী এবং জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠা, সেখানে তোমার এই ছোটবেলার জীবনের ইনফ্লুয়েন্স কতটা এখনো থেকে গেছে? আমার মনে হয় অনেকটাই। সেটার একটাই কারণ, প্রথমত যদি আমি খুব প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমি সবসময় বিশ্বাস করি যে দিজ আর ভেরি হাই গেইন প্রফেশনস। অ্যাক্টিং, এনি প্যাশন বেসড প্রফেশন না, ভীষণ হাই গেইন হয় ইফ ইউ মেক ইট, বাট দে আর অলসো এক্সট্রিমলি হাই রিস্ক ইফ ইউ ডোন্ট। সো আমার মনে হয় আমার ফ্যামিলি থেকে যে একাডেমিক্সটাকে সবসময় প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা আমি সবাইকে বলি যে তোমরা একটা সার্টেন পয়েন্ট অব্দি পড়াশোনাটা করো, অ্যান্ড দেন ইউ পারসু ইউর প্যাশন। কারণ যাতে তোমার একটা ব্যাকআপ প্ল্যান থাকে। কারণ একটা কথা আছে যে এই প্রফেশনে, স্পেশালি আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে, 99% মেহনত, 1% কিসমত, ওটা কিন্তু ওয়ার্ক করে। কারণ আই এম শিওর, আমি 100 না 200% শিওর যে আমার থেকে বেশি ট্যালেন্টেড, আমার থেকে বেশি হার্ড ওয়ার্কিং, আমার থেকে বেশি সৎ, আমার থেকে বেশি ডিটারমাইন্ড, আমার থেকে বেশি ডিসিপ্লিনড অবশ্যই কোনো কোটি কোটি আরও অভিনেত্রীরা আছে যারা হু ওয়ান্ট টু মেক ইট। তোমারও জায়গা হয়তো তোমার থেকেও ইকুয়ালি মোর ট্যালেন্টেড লোকজন 100% আছে, কিন্তু ওই যে একটা কিছু ইজ দেয়ার ইন দ্য স্টার্স, দেয়ার ইজ সাম কানেকশন উইচ মেক্স দিস হ্যাপেন। সো আই অলওয়েজ ফিল যে এইটা খুব দরকার। এটা আমার ফ্যামিলির থেকে আমার শেখা, যে একটা নিজের মানে জমিনটাকে শক্ত করা, ওইটা করে রাখো। সেটা হচ্ছে ওই পড়াশোনা, এবং পড়াশোনা শুধু তাই না, সেটা তো অধ্যাবসায়েরও একটা প্র্যাকটিস। এমনকি যখন অলসো আমি আমার টিমকে সবসময় বলি যে, যেটা নিয়ে আমাদের একটু আগে কথা বলছিলাম, যে তোমার ছিল যে ফিনান্স নিয়ে আমাদের বাংলায় খুব বেশি ভিডিওস হয় না, স্টকস নিয়ে হয় না। আই অলওয়েজ টেল, আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে, and I think that's a great thing, that's a wonderful thing, এটা হওয়াই উচিত, স্পেশালি উইথ আমাদের জেনারেশন। এটা নিয়ে কথা বলবো না তো কারা বলবে এবার? বিকজ ইভেন ইন সাচ প্রফেশনস আমরা প্রচুর টাকা পয়সা বানাই, কিন্তু উড়িয়ে দিতে 1 সেকেন্ড। মানি ম্যানেজমেন্টটা শিখতে হবে, যে তুমি তোমার টাকাটা কখন কবে ইনভেস্ট করে হাউ টু মেক ইট গ্রো, তোমার ব্র্যান্ড ভ্যালুটাকে কিভাবে ইউ মেক ইট গ্রো, অ্যাট দ্য সেম টাইম তুমি কিভাবে, যে তুমি জানো যে ঠিক আছে চলো তোমার লনজিভিটি হয়তো, দের ইজ নো গ্যারেন্টি যে আমি কতদিন অভিনেত্রী হিসাবে কাজ করতে পারবো, বা কাজ করলে আমি তো ওয়ার্ক করলো না, আই ডোন্ট নো, you never know, it's a very unpredictable profession, uncertain life. Yeah, so সেই জন্য আজকে আমার দাদা হয়তো 60 বছর বয়স অবধি কাজ করতে পারবে রিয়েল এস্টেটে, উনি দিল্লিতে থাকেন, কিন্তু আমি হয়তো পারবো না। তো হাউ ডু আই মেক শিওর যে আমি এই লাইফস্টাইলটাকে অ্যাফোর্ড করতে পারবো অতগুলো দিন? এবং শুধু এটা এই প্রফেশনে বলছি না, আমি সব প্রফেশনে বলি যে স্পেশালি উইমেন, মেয়েদের তো এটা নিয়ে মানে ভীষণ সতর্ক হওয়া উচিত, যে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া এবং নিজের টাকাটাকে ম্যানেজ করতে জানা ইজ ক্রুশাল। ডেফিনেটলি হাউ টু মাল্টিপ্লাই ইয়োর মানি ইজ আ মাস্ট, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কামিং ব্যাক টু হ্যান্ড, বললাম না আই এম এক্সট্রিমলি ইন্টারেস্টেড অ্যান্ড ইনভেস্টেড ইন ফিনান্স, আমার খুব পছন্দ, এইসব জায়গাতে ডিগ্রিটা বেরিয়ে আসে। কিন্তু আমার মনে হয় যে একটা শুধু যে আমি একটা সিনেমাকে একটা অভিনেত্রীর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি না, মানে আমি প্রথমে একটা অডিয়েন্স হিসাবে দেখি, একটা স্ক্রিপ্ট শোনার সময় তার যেটা অডিয়েন্সের কতটা ভালো লাগবে, আমি কি দেখতে চাইবো কিনা, তারপর আমি দেখি যে অভিনেত্রীর জায়গাটা আমার কতটা ইম্প্যাক্টফুল, আমি কতটা টাইম না কতটা ইম্প্যাক্ট, এবং আমি সিনেমাটাকে শুধু ওইটুকু দেখি না যে আমি শুধু অ্যাক্টর। এখানেই হয়তো মেবি মাই ব্যাকগ্রাউন্ড কামস ইন টু প্লে, আই ডোন্ট নো, আই সি ইট অ্যাজ অ্যান এন্টায়ার প্রজেক্ট, যেখানে স্টার্ট টু ফিনিশ আমি একটা ইনভলভমেন্টটা চাই, যেখানে আই উইল সি যে সাইডে মানে বিছানার কোন কালারে বেডশিটটাও লাগানো আছে সেটা যাতে জামার সাথে ম্যাচ না করে, বা ধরো এই যে আজকে এই সেটটা, এটাকে যে হাতে গুলো কীভাবে আনা যায়, এইটাকে হাউ ডু আই মেক থিংস হ্যাপেন, হাউ ডু আই মেক মানে একটা এইটুকু একটা সিড থেকে আমি কীভাবে একটা গাছ বানাবো বা আমি মাল্টিপ্লাই করবো, আমি সেটা সবসময় ভাবি। আমি এডিটে ইনভলভ থাকি, আমি মানে যতটা সম্ভব উইদাউট বিং ইন্টারফিয়ারিং, যত ইন্টারফিয়ারিং অ্যান্ড ইনভলভমেন্টের মধ্যে দুটো ডিফারেন্স আছে, সো আই এম ইনভলভড।
মানে ওইটা নয় যে আমি গেলাম অভিনয় করলাম চলে গেলাম ভুলে গেলাম, এটা আমি পারি না। আমি বললাম না, ওই ওনারশিপটা আমার খুব আছে। মানে আমি স্টুডেন্ট হিসাবে যখন ধর আমি সারাদিন কিন্তু পড়াশোনা করতাম না, কিন্তু আমি যখন ক্লাসে মন দিয়ে শুনতাম তখন আমি যেটা শোনার আমি ঠিক শুনে নিতাম। সো দ্যাটস ওয়াই আমাকে স্কুল থেকে একটা কারণেই বার করতে পারিনি, বিকজ মাই গ্রেডস ওয়ার ওকে। ওই একটা সময় আই ওয়াজ লাইক ওকে। বাকি তাছাড়া তুমি যখন স্টুডেন্ট লাইফের কথা বললে আমি একটা ইন্টারেস্টিং বিষয় জানতে পেরেছি, তুমি নাকি পড়াশোনার জন্য অনেকগুলো সিনেমার অফারও ছেড়ে দিয়েছিলে। হ্যাঁ, মানে দুটো কারণ ছিল। প্রথমত বলে দিই, যেহেতু আমি ক্লাস 8 থেকেই মডেলিং করতে শুরু করি, তো আমার ক্লাস 9 অনওয়ার্ডসে আমার কাছে প্রচুর সিনেমার অফার আসতে শুরু করে। মানে সেটা অরিন্দম শীল, অ্যাকচুয়ালি 2011 সালে আমাকে সৃজিত মুখার্জি ওয়ান্টেড টু কাস্ট মি, আমাকে মেসেজ করেছিল। আমি অবভিয়াসলি সেটা তখন রিপ্লাই করিনি। এতগুলো বছর পর হঠাৎ দেখছি যে সৃজিত মেসেজ করেছিল। সে বলে হ্যাঁ তোকে 12 বছর আগে অফার করেছিলাম, সেটা তুই আজকে রিপ্লাই করছিস। বাট a lot of offers had poured in, সেটা অনেক জায়গা থেকে। মানে যে ডিরেক্টরসদের সাথে আমি আজকে কাজ করছি তারা সবাই আমাকে সেই সময় অ্যাকচুয়ালি বলেছিল, মুভিজ অফার করেছিলেন, প্রোডাকশন হাউসেসও। কিন্তু আমি এমনকি দেভও ফর দ্যাট ম্যাটার। অ্যান্ড আমার দুটোই জিনিস ছিল। একটা হলো যে অলরেডি না, আমি যখনই আমার মডেলিং করতাম, আমি করতে করতে যখন আমার পরীক্ষা আসতাম তার 1 মাস আগে বন্ধ করে দিতাম সব শুটস। আবার আই ইউজ টু রিজিউম যেই আমার পরীক্ষাটা শেষ হবে, তারপর আগেন আই উইল, বাট 1 মান্থ আই উড নট। তার আগে আমি সবকিছু করতাম। আমি সেটে বসে পড়াশোনাও করেছি, হোমওয়ার্ক করেছি। ক্লাস 8-এর মেয়ে, তাই তো করবো। আমাকে স্কুল থেকে পিক আপ করেছে, স্কুলে স্কার্ট আর ব্লাউজ ছেড়ে লেহেঙ্গা চলি পরে শ্যুট করেছি। শ্যুট করে আবার মানে ব্যাক ওখান থেকে করে আবার টিউশনে গেছি, এইসব কিছু করেছি। which is also a very good exercise for learning how to be responsible, যেটা আমার খুব বিশ্বাস। মানে আই থিঙ্ক ওটা আমাকে খুব শিখিয়েছে। দায়িত্ববোধ জ্ঞানটা আমার ওখান থেকেই জন্মেছে আরও বেশি। এনিওয়ে, সো অ্যাকাডেমিক্স ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। এবং অনেক বাচ্চাদের হয় না যে আমি ছবি দেখে, হিরোইনদেরকে দেখে আমি এই হিরোইনের মতো সেই হিরোইনের মতো। আমি নাচতাম, প্রচুর হিরোইনের গান দেখে নাচতাম, প্রত্যেকটা ডান্স মুভস জানতাম, এই সব কিছু করতাম। কিন্তু হিরোইন যে হব সেইটা আমার মধ্যে ছিল না। মানে আমার ছিল না, কিন্তু নিজের ইচ্ছা ছিল না। কিন্তু আমার গোটা স্কুল ক্লাস 1 থেকে বলতো রুক্মিণী হিরোইন হবে, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই। মানে আমি যটা সিনেমা হতো তাদের প্রতিটা হিরোইনের মতো জামা, দ্য সেম, যেই গানটা আমার পছন্দ সেই জামা, সেই হিরোইনের যে জামা পরেছে সেইটা পরেছি আমি, সেই রকম বানিয়ে আমার বার্থডেজে জামা পরছি, ফিস্ট ডেজে পরছি। সো এভরিওয়ান ইজ টু সে দ্যাট ও হিরোইন হবে। আই সেড না, আমার এটা ভালো লাগে কিন্তু আমি এটা করতে চাই না। মানে ওই কনভারসেশনটাই হয়নি, বাট ইট ওয়াজ নট देयर। মানে কিন্তু আমি সবটাই করতাম, কিন্তু কোনোটাই অ্যাকসেপ্ট করতাম না হয়। কিন্তু আমি তোমার একটা খুব কঠিন জিনিস জিজ্ঞাসা করছি, যে ধরো এই ধরনের মানুষগুলোর থেকে তখন অফার পাওয়া এবং সেটা ছেড়ে দেওয়া, মানে এটার জন্য তো অনেকটাই ডেডিকেশন লাগে পড়াশোনার। না, শুধু পড়াশোনা আমি বলবো না, আমার ফ্যামিলিও সেই মুহূর্তে হয়তো চাইও নি আমি সিনেমা করি। মানে বাট দে ওয়ার ভেরি সাপোর্টিভ থ্রু আউট। মডেলিং তো করছিলামই। আর একটাও জিনিস ছিল যে আমি সেই সময় অনেক কটা স্ক্রিপ্ট শুনেছি, কিন্তু এটা বলেই শুনেছি যে যেমন আমার এখনো মনে আছে অরিন্দম দা আমার একটা স্ক্রিপ্ট শুনিয়েছিল when I was 14, when I was 16 আমাকে দেব একটা জায়গায় হান্ট করে, তখন আমাকে রাজদার কাছে পাঠায়। সেখানে আবার মায়ের সঙ্গে যাই, এটা বলে যে আমি কিন্তু করবো না, অ্যান্ড I was barely 16 তখন শুনিয়েছিল। কিন্তু আমি একটা জিনিস বললাম না, দায়িত্ববোধটা, আমি এটাও বুঝতাম যে আমার একটা দায়িত্ব আছে আমার পড়াশোনার প্রতি, স্কুলের প্রতি। অ্যান্ড আই ওয়াজ ইন আ কনভেন্ট, সো সেখান থেকে মানে আমার যখন একবার কনভেন্ট আমার পা ভেঙে যায়, বলেছিল 2 মাস আই হ্যাভ টু টেক অফ। সিস্টার অ্যানিমেলটা আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন বলছেন তাহলেও নেক্সট ইয়ার শিল রিজিউম ক্লাসেস, 2 মাস তো অফ দেওয়া যাবে না। তো তখন আমার একটা পায়ে সার্জারি করে ভাঙা, এবং বলেছিল যে আমাকে একটা বছর মিস করতে হবে। আমার যে গার্ল গ্যাং ছিল তারা বসে রুক্মিণীকে ক্লাস মিস করতে দেওয়া হবে না। আমার ক্লাস তখন একদম টপ ফ্লোরে, ক্লাস 11-এ। ওরা আমাকে, আই উইল নেভার ফরগেট দিস, মানে আমি এত ভালো বন্ধু না, এত ভালো পরিবার বানিয়েছি আউটসাইড দ্য ব্লাড রিলেশনশিপ, যে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে নিচে ক্লাস কি করা যাবে, তাহলে রুক্মিণী আসবে। বলছে না, সেটা পসিবল না, আমাদের অনেক আছে। সো 1 বছর মিস করুক, তারপরেও আসবে না। মানে মিশনারিজ এরকমই স্ট্রিক্ট হয় হয়তো। তারা আমাকে বলতো আমরা রুক্মিণীকে মিস করতে দেবো, 1 বছর মিস করতে দেবো না। তারা আমাকে কোলে করে, আমার 6 জন বান্ধবী আমাকে রোজ কোলে করে চ্যাংদোলা করে নিয়ে যেত ক্লাস, মানে 5th ফ্লোর অবধি উঠে স্কুলে ক্লাস করাতো। আবার 3:30টার সময় স্কুলে হতো, কোলে করে ওরা সবাই আমাকে নামাতো, আর কেউ হেল্প করতো না।
এতটাই ভালোবাসতো যে না, রুক্মিণী তো আমাদের, ও কেন অন্য ক্লাসে যাবে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য কমিটমেন্ট। আই লাভ মাই গার্লফ্রেন্ড এনিওয়ে, বাট কামিং ব্যাক, এই যে 1 বছর মিস করব না, এবং একটা সিনেমা করতে গেলে তার আগে তোমাকে একটা প্রি প্রোডাকশনে থাকতে হয়, তারপরে প্রোডাকশনে, তারপরে প্রমোশনস, ইউ হ্যাভ টু গিভ সে অ্যাবাউট 3 months অফ ইয়োর লাইফ। এবং যেহেতু ওই মুহূর্তে সে প্যাশনটা ছিল না, আমার কাছে এই 3 মাসটা দেওয়াটাও আমার কাছে ওই মুহূর্তে ওয়াজ নট সামথিং দ্যাট আই ওয়াজ সিকিং। হয় না, সবার তো তখন তো আমার ক্যারিয়ারের ভাবনাটা অন্যদিকে ছিল, ভীষণ এনজয় করতাম, কিন্তু আবার মডেলিং করে যে হোর্ডিং হচ্ছে নিজেকে দেখছি, সেইটা আবার কিন্তু আমার মজার ছিল না। আমার মজাটা ছিল যে যখন আমি ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে, যখন আমি নানান লুকসে আছি, আই এম ডুইং অল, দ্যাট ইজ মোর ফান ফর মি, দ্য প্রসেস, দ্য জার্নি, নট দ্য ডেস্টিনেশন। এবং আমার মনে হচ্ছে আমার ক্লাস 10-এর বোর্ড এক্সামসের পরে when I returned to school, তখন আমি প্রথমবার আমার লাইফে অটোগ্রাফ সাইন করেছিলাম, 67 অটোগ্রাফস, আই স্টিল রিমেম্বার ইন স্কুল, বিকজ আমার বিশাল বড় ক্যাম্পেইনস হয়েছিল তখন, মানে 10টা ক্যাম্পেইনের আমি মুখ ছিলাম, বড় বড় ক্যাম্পেইনে। সো মাই ফেস ওয়াজ প্লাস্টার্ড অল ওভার দ্য সিটি। তখন সেলফি আসতো না, তখন তো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট ছোটবেলা। একটু এই সিনেমাটার প্ল্যানিং কবে থেকে শুরু হলো, বা তুমি কিভাবে, কতটা, কারণ তুমি অনেক ইনভলভমেন্ট দেখাও আমি শুনেছি, বা অনেক ইনভলভ থাকো যে কোনো প্রজেক্টে, একটু আমাদের একটু বলো। মাই স্ট্রেংথ যদি আমাকে জিজ্ঞেস করে কোনোদিনও কেউ অভিনেত্রী হিসাবে, আমি বলবো আমার ওনারশিপ টুয়ার্ডস এনিথিং দ্যাট আই ডু। হয় না যে একটা প্রজেক্ট শুধু যে আজকে বিনোদিনী করছি বলে তা নয়, যখন আমি বুমারাংও করি, বা যখন আমি টেক্কাও করি, বা যদি হাঁটি হাঁটি পাপা করি, আমি যতটা ছবি করি, বা যখন প্রথম চ্যাম্পু করেছি, আমার একটা সেন্স অফ ওনারশিপ থাকে। আমার মনে হয় এটা আমার এবং আমার নিজের বাচ্চা, সো এইকে আমি বেস্ট, হয় না নিজের বাচ্চারা তাকে সব থেকে ভালো স্কুল, সব থেকে ভালো খাবার, সব থেকে পুষ্টিকর সব কিছু, সো সেইভাবেই আমার ইনভলভমেন্টটা সেইভাবেই আমার ডেভেলপ করে যে কোনো প্রজেক্টের প্রতি। আজকে যেহেতু বিনোদিনী নিয়েই কথা হচ্ছে, আমার মনে আছে 2019 সালে রামকমল মুখার্জি আমাকে বম্বে থেকে ফোন করেন, তখন আমি জাস্ট 2 বছর হয়েছে আমার ইন্ডাস্ট্রিতে, এবং আমায় বলে যে আমি বিনোদিনী করছি, আনলাম যে বাহ খুব ভালো, তারপর বলে কিন্তু আমি তোমার সঙ্গে করছি, তুমি আমার বিনোদিনী। তখন আমি জানতাম না আমি কি বলবো, তখন আমি 2 মিনিটের জন্য চুপ ভেবে চাই ফোনটা রেখে দিয়েছি। বাট তারপরে হি হ্যাড আ সার্টেন ভিশন উইচ হি ওয়ান্টেড টু ডেপিক্ট অন স্ক্রিন। উনি বলেছিলেন যে এটা একটা সেলিব্রেশন। আমি আজকে, তখন 2019, আজকে 2025, মানে আমার 5 বছর লেগে গেল এই ছবিটাকে দর্শকের কাছে নিয়ে আসতে, সেটার একটা অন্য গল্প কমপ্লিটলি। কিন্তু বলেছিল যে আমি একটা সেই জগতে, সে যদি আজকে হতো, আজকের দিনে হতো, তাহলে সে সিনেমার সব থেকে বড় সুপারস্টার হতো, বলে না মানে নেশন ওয়াইড যদি কোনো সুপারস্টার হয়, সেটা কিন্তু সেই যুগে বিনোদিনী ছিলেন অবশ্যই। এবং শি ওয়াজ দ্য ফার্স্ট এভার এশিয়ান উইমেন টু বি ফিচার্ড অন অ্যান ইন্টারন্যাশনাল ম্যাগাজিনস কভার। এলিজাবেথ ক্লার্ক এসে ওনার ফটো শুট করেন, এবং সেটা মানে কভার শুট হয়ে সেটা মানে প্রিন্টেড হয়, এবং হয়তো বাঙালি ফিমেল এন্টারপ্রেনিউর হিসেবে অ্যাবসলিউটলি প্রথম দিককার মানুষ, অ্যাবসলিউটলি এক্সট্রিমলি রাদার বলা যায় অন্ত্রপ্রনার নারী, isn't it? অবশ্যই এক্স্যাক্টলি। সো সেটাই তাই। এবং আমার মনে আছে ইট ওয়াজ অ্যান এক্সটেন্সিভ প্রসেস, অফকোর্স একটা সাইকোলজিক্যাল স্পেস তো ছিলই, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় ক্লাসিক্যাল ডান্সে ট্রেন করা, আমি ক্লাসিক্যালি ট্রেন কোনোদিনই ছিলাম না, স্কুলে নেচেছি। স্কুলে আমি সবসময় ফ্রন্ট রোতে, আমাকে আমার ডান্স স্যার আমাকে সবসময়, স্কুলে স্যাররা শেখাতেন এবং ডান্সার আমাদেরকে সবসময় আমাকে ফ্রন্ট রোতে রাখতেন, এবং তারপরে আমি খুব খুব ভালো লাগতো আমার নাচতে। কিন্তু 1, 2, 3, 4, 5, 6, যখন আমি ক্লাস 6-এ উঠি, হাই স্কুলে আসি, আমি ক্লাস 6-এ না দুম করে অনেকটা লম্বা হয়ে যাই হঠাৎ, এবং আস্তে আস্তে দেখলাম যে মেয়েটা একদম ফ্রন্ট রোতে নাচতো, তাকে একদম পেছনে দাঁড় করিয়ে রাখছে। এবার আমার শুধু মনে হচ্ছে অ্যাম আই ইনঅ্যাডিকুয়েট, আমি কি পারি না? অ্যান্ড হয় না, মানে আই থিঙ্ক দ্যাট এজ, দ্যাট টিন এজ, ইউ আর গেটিং ইন টু দ্যাট স্পেস, একটা ফ্রন্ট রো গার্ল হওয়ার একটা বিষয় থাকে যে প্রথমে আমাকে স্যার সবসময় সামনে রাখে, একটা প্রিভিলেজ থাকে স্যারের, সবসময় ফার্স্ট 3 গার্লসের মধ্যে রুক্মিণীর নাম, হঠাৎ সেই রুক্মিণীকেই পেছনে পাঠিয়ে দিচ্ছে। সো ওইটা থেকে একটা সেন্স অফ ইনসিকিউরিটি, একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, মানে আজকে দাঁড়িয়ে আমাকে সবাই বলে ও তুমি কি লম্বা 5-10, কিন্তু এইটা কিন্তু আমারও, মানে অনেক দর্শক হয়তো জেনে অবাক হবে, এটা কিন্তু আমার সব থেকে বড় পয়েন্ট অফ ইনসিকিউরিটি ছিল একটা সময়, এবং সেই জন্য আমি নাচটা ছেড়ে দিই।
আমি আর কোনো ডান্সে পার্টিসিপেট করি না, এটা আমি কাউকে কোনো যেহেতু সামনের রো থেকে পিছনের রো থেকে যেতে হয়েছিল, ছোটবেলাকার ইমোশন এন্ড ছোটবেলা ইটস ইওর ফর্মেটিভ ইয়ার্স রাইট অ্যাজ এ চাইল্ড, সো দ্যাট ইজ ওয়েন ইট হিটস ইউ দ্য মোস্ট এন্ড ওই সময় যা তোমার সাইকোলজিক্যালি ডেভেলপ হয় ওটাই কিন্তু তুমি মানুষ হিসাবে ইভেন্চুয়ালি হয়ে ওঠো। এবং সেটা হয়। এবং আমি ক্লাস 6 থেকে আমি কেন জানি না আমি আর নাচতে চাইনি, আমি তো নাচটা পুরোপুরি বন্ধ করে দিই। এবং ক্লাস ফটোগ্রাফি যেখানে আমি সবসময় টিচারদের মাঝখানে দাঁড়াতাম, হঠাৎ আমাকে একদম পেছনে, অ্যান্ড সামহাউ আই স্টার্টেড থিঙ্কিং যে আমাকে খুব খারাপ দেখতে। তো আমার ক্লাস 6 থেকে ক্লাস 8-9 অবধি আমার কোনো ফ্যামিলি ফটোগ্রাফি আমাকে পাবে না খুব বেশি, আমি পুরো উজ্জ্ব, আমি নেই। সো দের ওয়াজ আ হিউজ সেন্স অফ ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমার মধ্যে, সেটাও কিন্তু হয়েছে। আজকে দেখে কেউ ভাববে না বা বিশ্বাসও করতে চাইবে, আজকে দেখলে তোমাকে যথেষ্ট কনফিডেন্ট লাগে। তার মধ্যেও বিশ্বাস করা একটা স্ট্রং আন্ডার কনফিডেন্স আমার সবসময় কাজ করে, সেটা কিন্তু আমার হয়। আমি কোথাও অ্যান্ড হাফ দ্য টাইমস দিস ইন্ডাস্ট্রি অর দিস ওয়ার্ল্ড ইট টিচেস ইউ টু ফেক ইট অ্যাজ ওয়েল। অবশ্যই আছে, একটা আত্মবিশ্বাস তো আছে, কিন্তু অনেক সময় সেটা কাজে দেয়ও না, তখনই একটা পোটেট অন। যেরকম আমরা শীতকালে একটা জ্যাকেট পরি, সেরকম আমরা যখন ভয় থাকে তখন একটা কনফিডেন্সের জ্যাকেট পরে। তো যাই হোক, কামিং ব্যাক, সো এটা হলো আমার নাচকে নিয়ে একটা ছোট্ট অ্যানেকডোট, ট্রিভিয়া। এবং তারপরে এত বহু বছর পেরিয়ে যায় এবং যখন রাম বলে যে তোমাকে কত্থক শিখতে হবে, কারণ আমরা বিনোদিনীর কথাটা একটা গানে ডেপিক্ট করব, যখন সে বিক্রি হয়ে যাচ্ছে গুরমুখ রায়ের কাছে স্টার থিয়েটারের জন্য, এখন সেটা বিনোদিনী থিয়েটার। এবং আমার ভিশনে আমি আজকে 2000, তখন 2020, এখন 25, আই হ্যাভ টু মেক ইট প্যালেটেবল টু দ্য জেনারেশন অফ টুডেজ ডে অ্যান্ড এজ। আমি যদি ওই সময়কালের কথা ভেবে আমি ওরম একটা ছবি বানাই, আমি ডকুমেন্টারি বানাচ্ছি না, কারণ এখন উই আর অল এক্সপোজ টু সো মাচ অফ গ্লোবাল সিনেমা, হিন্দি সিনেমা, গ্লোবালও যেতে হবে না, হিন্দি, সাউথ, পাঞ্জাবি। সো আমি সেইভাবে দার্শনিকভাবে দেখাতে চাই। সো ওই গানটা, যে কানহা গানটা আছে, ওটা 6 মিনিটের গান, মানে বহু বছর পরে হয়তো একটা 6 মিনিটের গান এলো বাংলার বুকে। হিন্দিতেও এখন অ্যাকচুয়ালি আর হয় না, 2.5 মিনিটসে। দ্য টেনশন স্প্যান ইজ সো স্মল। সো এটা হয় এবং তখন থেকে শুরু, এবং আস্তে আস্তে আমার মনে হয় মাঝে মাঝে সিনেমাটা হবে, তারপর প্রডিউসার পালিয়ে যায়, আবার একটা প্রডিউসার আসে, তখন আবার নাচতে শুরু করি, আবার পালিয়ে যায়, আবার বন্ধ করে দিই। করতে 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 তখন আমার ডান্স টিচার আমাকে বলে যে, যেটা মা বাবা অবশ্যই বলেছে, হয়তো আমরা ভুলে যাই মাঝে মাঝে একটু হলে, যে কোনো শেখা ফেলা যায় না। এক্স্যাক্টলি, এটা জীবনের প্রতি পদে আমরা বুঝতে পারি। একদমই তাই। এবং তখন আমি কোথায় কখন কি কাজে লাগে সেটা হয়তো উপরওয়ালাই ঠিক করে রেখে দেন। অ্যাগ্রিড। মানে এটা একটা বিশাল বড় লার্নিং ছিল আমার সেই মুহূর্তটা, যখন আমার ম্যাম আমাকে মেসেজটা পাঠায়, তখন আমি বলি যে না, ঠিকই তো, সো লেটস গেট ব্যাক। ছবি হবে না হবে, কিন্তু এটা আমার কোনো না কোনো, হয়তো আমি আমার কোনো পরবর্তী জেনারেশনকে আমিই শেখাবো। অ্যান্ড অ্যাক্টিং ওয়ার্কশপস তো আছেই। সো সব কিছু মিলিয়ে একটা এক্সটেন্সিভ প্রসেস ছিল, একটা স্টুডেন্ট লাইফে ফিরে যাওয়ার মতন ছিল। সিনেমার 2 মাস আগে আমি রোজ সকালে মানে বেরিয়ে পড়তাম ব্রেকফাস্টটা খেতে খেতে, যে অ্যাক্টিং ওয়ার্কশপে যেতাম, তারপর দুপুরে এসে খাবার খেতাম, তারপর ডান্স ক্লাসে যেতাম, আবার সেখান থেকে আবার অ্যাক্টিং ওয়ার্কশপ করতাম। বিকজ বিনোদিনীর লাইফটা শুধু বিনোদিনী না, সে যটা চরিত্র করেছিল মঞ্চে, যটা আমরা দেখাতে পেরেছি, সেইগুলোও হয়ে ওঠা। সো ইটস নট জাস্ট ওয়ান ক্যারেক্টার দ্যাট আই প্লে। প্রথমত হচ্ছে ওনার ক্যারেক্টারটা হওয়া, তারপর উনি যে ক্যারেক্টারগুলো করেছিলেন সেগুলোকে করা। এবার ধরো আমাকে নিয়ে, মানে বলছি, ধরো আমাকে একটা ছবি হচ্ছে, এবার আমি ছবিতে ধরো বুমারাং এর রোবট হয়েছি, সেটা তাকে দেখাতে হবে, টেক্কায় কপ হয়েছে, সেটা তাকে দেখাতে হবে, ধরো আমি কবিরে টেররিস্ট, সেটা তাকে দেখাতে হবে। তাকে শুধু রুক্মিণী হলে হবে না, তাকে এই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে হবে। ইট ওয়াজ জাস্ট দ্যাট। তোমাকে এবার একটু অন্য দিকে দিয়ে আসি, সেটা হচ্ছে ধরো আমরা বিভিন্ন ধরনের মুভিজ দেখি। একটা হচ্ছে ধরো কখনো সায়েন্স ফিকশন হচ্ছে বা ইত্যাদি, যেটা আমরা ভবিষ্যতের দিকে নিয়ে যাই। আবার এই মুভিটায় একটা ইতিহাসকে দেখানো হচ্ছে। তো তোমার এই যে ইতিহাসকে দেখানো, পিছনের দিকে ফিরে যাওয়া, কতটা টাফ মনে হয়েছে তোমার ক্ষেত্রে? আমার মনে হয় যখন আমি এই ছবিটি করি, যে অবশ্যই এটা একটা 1800 সালের গল্প, 1870-80 এই সময়ের। খুব বেশি যে বদলেছে তা কিন্তু নয়, শুধু শহরের রং রূপটাই বদলেছে। নারীদের জায়গাটা যে খুব বেশি বদলেছে তা নয়। আমি যখন বিনোদিনীর পুরো জার্নিটা জানতে পারি এবং যখন আমি প্রতিটা দিন শ্যুট করি, তখন আমি বারবার, মানে 10-15 দিন চলে যায়, তারপর আমি আমার ডিরেক্টর রামের কাছে গিয়ে বলি যে, রাম জানো তো, খুব বেশি বদলায়নি, না তো আমার 5 বছর লাগতো না এই ছবিটা করতে। তখন একটা নারী
নিজের জায়গার জন্য লড়ে যাচ্ছে, সে পারফর্ম করছে, তার হাউসফুল শোজ হচ্ছে, তার জন্য একটা থিয়েটার হচ্ছে, তবুও তাকে বঞ্চিত করা হচ্ছে। আজকে আমরা মেয়ে হয়ে একটা সেটে, উইথ অল ডিউ রেসপেক্ট, যে কোনো মেল কলিগের থেকে অনেক আগে পৌঁছাই, হেয়ার মেকআপের বেশি সময় লাগে, সারা দিনটা আমরাও কাজ করি, হয়তো হিরোদের শটটা আমাদের আগেই হয়ে যায়, সেটাও হয়, এবং তারপরে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, সেটা একটা সম্মানের জায়গাও আছে, সেও অনেকটা অ্যাচিভ করেছে জীবনে, তো সেটাকে ছোট করে দেখি না একদম হয়তো। এবং কিন্তু তারপরে সারা দিনের শেষে আমিও তো তার মতোই ইকুয়ালি কাজ করি, এবং টাচউড বাই গডস গ্রেস আমি এমন এমন ছবি করেছি যেখানে আমি ইকুয়াল পার্টস পেয়েছি, ইফ নট মোর, উইথ মাই হিরোজ, সেটা উইথ দেব হোক কি জিৎ হোক কি আবির হোক। সো সেখানে দাঁড়িয়েও একটা নারীর মুখ একটা পোস্টারে হবে এবং টাইটেলের রোল তার হবে, সেটার জন্য 5 বছর লেগে গেল প্রডিউসার পাওয়ার জন্য, সে সেটা স্যাংশন করবে, এবং সেটাও না হয় আমাদের বাংলায়, হিন্দিতে, সাউথে, পাঞ্জাবে। কিন্তু প্রথমবার যখন একটা নারীর দাবি ছিল যে এই ছবিটা হবে, আমার কিন্তু একটা হিরোর বাজেটে হবে, একটা হিরোর সিনেমার বাজেট হবে, নারী কেন্দ্রিক ছবি হয়, অবশ্যই হয়, কিন্তু অল ওভার দ্য কান্ট্রি একটা হিরোর বাজেটের ইকুইভ্যালেন্টে হয় না। তো প্রথমবার যখন একটা অভিনেত্রী এই আস্পর্ধাটা দেখালো, তাকে 5 বছর ধরে ফিরিয়ে দেওয়া হলো, তাহলে আমার মনে হয় 1880 আর 2025-এর মধ্যে খুব বেশি যে পার্থক্য তা নয়, আছে। আবার ভালো লোকেরাও আছে, ভালো পুরুষরাও আছে, অনেক লোকেরা বোঝে যে মানুষের একটা প্যাশন বলে একটা জিনিস হয়, তাকেও সম্মান করে। তাই বলেই আজকে প্রমোদ ফিল্মস, প্রতীক চক্রবর্তী এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারে দেব এরম একটা প্যাশন প্রজেক্টকে সাপোর্ট করেছে, ব্যাক করেছে, যখন দেখেছে যে না, আমরা সেরম একটা ভিশন আমরা তুলে ধরতে চাই, একটা দার্শনিক ব্যাপার, একটা সেলিব্রেশন অফ বিনোদিনীজ লাইফ। এবং এটাও বিশ্বাস করেন যে শুধু কেন ছেলেদের বায়োপিক হবে, সেই অর্থে তো আমাদের কোনো মহিলার বায়োপিকই নেই এইভাবে গ্র্যান্ডারে, একটা গ্র্যান্ড ক্যানভাসে। এবং সেটা যে বলা দরকার, আমি একজন মহিলা হয়তো বারবার বলছি, না, আমার সাথে প্রচুর পুরুষরাও এসে দাঁড়িয়েছে, সে রামকমল মুখার্জি হোক, সৌরেন্দ্র সমজিৎ হোক, আমার যে ডিওপি সৌমিক দা। এবং একটা অসাধারণ ব্যাপার বলি, এই ছবিটা না অবশ্যই বিনোদিনীর জীবনে একটা সেলিব্রেশন, কিন্তু এটা একটা মুভমেন্ট ফর উইমেন এম্পাওয়ারমেন্ট। বিনোদিনী কিন্তু নারী শক্তির প্রতীক, এবং এটা একটা ইমোশনও না, এটা একটা মুভমেন্ট। যে এইটার থেকে বিনোদিনী নিজের সময় দাঁড়িয়ে আজ থেকে 141 বছর একটা রেনেসঁ এনেছিলেন, অবশ্যই, কারণ তার আগে কোনো পুরুষ, অবশ্যই শি ইজ আ ফেমিনিস্ট আইকন, she stands for women empowerment. She brought in Renaissance at a time women wouldn't even dare step onto stage, where she played a man on stage. শ্রী চৈতন্য মহাপ্রভু করছিলেন, যেটা আজকেও যদি আমাকে বলে বা আমার যে কোনো কন্টেম্পোরারিকে বলে একটা ছেলে হয়ে অভিনয় করো, সেও 4 বার ভাববে। উনি সেটা সেই সময় করেছেন। অ্যান্ড আর একটা জিনিস বলা উচিত যে এটা শুধু ওনাকেই শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য নয়, ঋতুপর্ণ ঘোষ যেই চেয়ারে বসে রামকমল মুখার্জি, সৌমিক হালদার, মানে আমাদের ডিওপিকে এই গল্পটা শোনায়, ঠিক সেখানেই বসে প্রায় 15-20 বছর আগে ঋতুদা বিনোদিনী বানাবে বলে তার লেখা চিত্রনাট্যটা সৌমিক হালদারকে শুনিয়েছিল। আচ্ছা, মানে এটা একটা অসাধারণ জিনিস যে বাংলায় ঋতুদার মতো একজন বিনোদিনী বানাতে চেয়েছিলেন, এবং সেটা দুর্ভাগ্য আমাদের যে উনি বানাতে সফল হননি বা হয়নি। তখন ওনাকেও হয়তো ব্যাটল করতে হয়েছিল অনেক কিছু, বিনোদিনী বানাবো, মেয়ের নাম, মানে ভাবো ঋতুপর্ণ ঘোষকেও হয়তো, তাই আমি জানি না, বাট হয়তো। এবং প্রদীপ সরকারও এটা বানাচ্ছিলেন, যখন আমরা অ্যানাউন্স করি তখন উনিও হিন্দিতে বানাতে চেয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি হি ইজ নো মোর। সো এটা কোথাও না কোথাও হয়তো রুক্মিণীর থেকে, রামের দিক থেকে ঋতুপর্ণ ঘোষ এবং প্রদীপ সরকারকেও একটা শ্রদ্ধাঞ্জলি জানানোর মতো একটা ছবি, শুধু যে বিনোদিনী তা নয়। তুমি একজন নারী হিসেবে তুমি সাউথ কলকাতার মতো একটা পশ জায়গায় বড় হয়েছো, সাফল্যের অনেকটা জায়গা দেখেছো, গোটা সমাজকে উপর থেকে দেখে এখনো ওম্যান এম্পাওয়ারমেন্ট এই বিষয়টা আমাদের কোন দিকগুলো মহিলাদের ফেভারে আরো গেলে সুবিধা হয়, এখনো কোথায় কোথায় তারা স্ট্রাগল করে বলে তোমার মনে হয়? সত্যি কথা বলবো না মিথ্যে, সত্যি। আমাদের চ্যানেলে সব সত্যি কথাই চলে। সমাজকে বলার আগে একে অপরকে বলতে হবে, মানে নারীদের পাশে এসে দাঁড়াতে হবে।
আমি যদি সবসময় বলি যে পুরুষরা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না, পুরুষরা আমাদের সাপোর্ট করছে না, পুরুষদের আমি পাশে গিয়ে দাঁড়াবো, মানে ইকুয়াল হব, নারীদেরকেও কিন্তু সেই সাপোর্টটা করতে হবে। সোশ্যাল মিডিয়া যখন কমেন্টস আসে যে রুক্মিণী কেন রোগা না মোটা বিনোদিনী হিসাবে, সেটাও হয়েছে, আমি শুনেছি, যদিও আমি খুব বেশি থাকি না আমার ফোনে, সেটাও একটা আমার ভালো অভ্যাস আমি বিশ্বাস করি, কিন্তু কানে তো আসে যখন আমরা বসি, সেটা কিন্তু নারীর মাধ্যমেই হয়, কোনো পুরুষ লেখে না সেটা আমাকে নিয়ে, সেটা একটা নারীই লেখে। কোনো পুরুষ কিন্তু বলবে না যে আজকে রুক্মিণী একটু বেশি মোটা লাগছে না, বা কোনো পুরুষ কিন্তু বলবেন যে আজকে রুক্মিণী একটু বেশি রোগা লাগছে না, বা এই রুক্মিণী তোর, মানে খুব 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 ক্ষুদ্র অংশ হতে পারে, কিন্তু একটা নারী একটা বিয়ের বাড়ি থেকে একটা মেয়েকে দেখে বলবে, একটা কাকি বলবে যে এই বাবা তুই কত মোটা হয়ে গেছিস। আমার মনে হয় প্রথমে না, বা বাবা আজকে এইটুকু দেখ কি ছোট জামাটা পরে এসছে, কোনো ছেলে বলছে না কি ছোট জামাটা পরে এসছে, মানে রেয়ার, সেটা ছেলেদের আবার একটা অন্য প্রবলেম, সেই দিকে নাই গেলাম এই মুহূর্তে, কিন্তু আগে মেয়েদেরকে এক হতে হবে যে না এটা আমরা আমাদেরটা বাড়িতে বুঝে নেবো। বলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, উই অ্যাজ উইমেন টু রিয়েলি টেক দ্যাট সিরিয়াসলি। আছে, মানে আমি বলছি না যে আবার একটা সেকশন, নট অল। I am very supportive towards my girls, towards my girlfriends, towards my colleagues. আমি অনেকজন বলি তুই নাচ শেখ, তুই এত ভালো অভিনেত্রী, তুমি নাচ শেখো, তুমি নাচটা খুব, আমি এগুলো কিন্তু করি, এমন না যে বাহ আজকে কি ভালো লাগছে, বাট ভেরি মানে women have to first be there for each other. এটা সত্যি, এখানে যদি কেউ বলে আমি মিথ্যা কথা বলছি তাহলে না একদম সেই ঠিক জায়গা না। আমি এই দিকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, ধরো এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ট্রোল, আমরা জানি যে খুব একটা কমেন্ট পড়ার কারোরই সময় হয় না, কিন্তু মাঝে মাঝে তো নিজেরও খারাপ লাগে, নাকি তুমি এটা হ্যান্ডেল করো কি করে? না হ্যান্ডেল করি না, আমি ভাবি না, আমি কাউকে নিয়ে, তাদেরকে নিয়ে খারাপও ভাবি না, তাদেরকে নিয়ে ভালোই ভাবি না, আমি তাদেরকে নিয়ে ভাবিই না, কারণ যদি আমি তাদের কথায় যদি শুনে আমি আমার জীবনটাকে সেইভাবে নিয়ে যাই তাহলে আমি সত্যি রোবট হয়ে যাবো, আর আমার রিমোটটা তাদের হাতে। তো আমাকে আমার যেটা ইচ্ছা আমাকে সেটা, এই জীবনটা আমার, বাকি সবাই কিন্তু কো প্যাসেঞ্জার্স। হ্যাঁ, তুমি আমি আমরা সবাই একটা যাত্রায় আছি, আমাদের আনফর্চুনেটলি ফর্চুনেটলি আমাদের মা বাবা হয়তো আমাদের কাছে ভগবানের জায়গা, কিন্তু তারাও কো প্যাসেঞ্জার, তারাও কিন্তু একটা জায়গায় আমাদেরকে ঠিক ছেড়ে চলে যায়, রয়ে যাই আমরা, এবং আমরাও যখন যাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছেড়ে চলে যাই আমরা একাই। সো আই জেনুইনলি ফিল দ্যাট দিস ইজ অ্যাকচুয়ালি জাস্ট মাই লাইফ, অ্যান্ড বাকি যেটাই হয় ওই হয় না যেটা বোনাস, একদমই তাই। সো ইট ডাজন্ট ম্যাটার কে কি বললো কি না বললো, একটা মুহূর্তের কানের মধ্যে আসে, তখন মনে হয় যে এটা না আমাকে দেখায় না, এটা তার আপব্রিঙ্গিংটা দেখায়, ঠিক আছে, সেটা তার শিক্ষা দেখায়। শিক্ষা মানে স্কুল কলেজ না, শিক্ষা মানে হলো তুমি কিভাবে মানুষ হিসাবে বড় হয়েছো, তোমার ব্যবহারটা কি, তোমার ওটা লেখার আগে দ্যাটস দিস বিউটিফুল থিং মাই মাদার টোল্ড মি, যে রুক্মিণী কাউকে নিয়ে খারাপ বলার আগে না দুবার ভেবে বলবে। আমি বললাম না কিন্তু সে এটা করেছে ওটা করেছে, আর মা বলেছিল যে হাউ উইল ইউ কন্ট্রোল ইয়ার সেলফ, তুমি জানো? আই সেড কি, রাগ হলে তো কন্ট্রোল কিভাবে করবো? তো যখন তুমি কাউকে নিয়ে একটা খারাপ লিখতে যাবে বা বলতে যাবে না, ইম্যাজিন সেই কথাটা তোমার গায়ে তুমি লিখে নেবে, উইল ইউ বি কমফোর্টেবল? যে যদি আমি বলি অরিজিৎকে আজকে না খুব খারাপ দেখতে লাগছে, সেটা যদি তোমার মাথায় প্লাস্টার থাকে, তুমি কি সেটা নিয়ে রাস্তায় বেরোতে পারবে? জাস্ট থিঙ্ক, এভরি ব্যাড থিং ইউ সে, if God has a day that every bad thing you say or you write gets tattooed on your body, how will you feel? No, not good, right? So if you can't say something nice, don't say anything. অনেক সিরিয়াস দিকে চলে গেছি। আমাকে একজন জিজ্ঞাসা করতে বলেছে জাস্ট সকালে, আজ সকালে is your big fan. Oh, how sweet. দিদির থেকে ডায়েট চার্টটা একটু ওরে বাপ রে বাপ, এই দিদির ডায়েট চার্ট করলে আমার অন্য অনেক দিদিরা আছে আমার আশেপাশে, আমি তাদের ডায়েট চার্টটা এনে মনে হয় দিয়ে দেবো। এই দিদি পুরো ভাত, মাছ, মাংস, আলু সিদ্ধ, ঘি, ভাত, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, কেক, এক্ষুনি বলেছে আমাকে রোল এনে দাও। আমি প্রচণ্ড খাদ্যরসিক, আই লাভ টু ইট, আই ডোন্ট লাভ টু ইট, আই লিভ টু ইট। আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি, তার প্রাইমারি রিজন হলো যে আমি নানান খাবার খেতে পছন্দ করি, এই দেশে এই জায়গায় এই খাবারটা আমি খাবো, এটা হচ্ছে আমার হয় না মোটিভেশন ইন লাইফ। আই ওয়ান্ট টু আর্ন মানি সো দ্যাট আই ক্যান ট্রাভেল আই ক্যান ইট। সো আমি খুব, কিন্তু আমার মনে আছে যে আমি যখন এটা থেকেই বলি, এই সূত্রেই বলি, আমি বিনোদিনীর জন্য যখন প্রিপেয়ার করছিলাম আমার ওয়েট গেইন করার কথা ছিল, এবং আমার ওয়েট ন্যাচারালি আমার মেটাবলিক রেটটা ভীষণ হাই। সো আমি 3 বেলা আমি 4 বেলা ভাত খেতাম, স্কুল কলেজ, এমনকি যখন আমি শুটিংও করতাম
আমার কাপ কেকস চকলেট এইসব সারাক্ষণ থাকে Seriously? সিরিয়াসলি। এবং এই ছবির জন্য and I was 50 দেন আই হ্যাড টু গেইন ওয়েট, এবং আমাকে প্রচুর খাবার দাবার দিয়েছে আমার নিউট্রিশনিস্ট, যেটা নর্মাল মানুষ খেলে ওয়েট গেইন হবে, কিন্তু ওটা আমার নর্মাল ডায়েট। আমি কোনোদিনও পেস্ট্রি অর্ডার করি না, একটা কেক অর্ডার করি, চামচ দিয়ে খাই। সো এইসব ছিল এবং ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। দেন মাই নিউট্রিশনিস্ট অ্যাকচুয়ালি হ্যাড টু গিভ মি ফুড টু স্টপ মাই মেটাবলিক রেট। অ্যান্ড আস্তে আস্তে আমি 18 কেজি গেইন করি ফর দিস ফিল্ম। মানে আমি 50 থেকে আমি 69 হই, বাট আমার যা হাইট বা আমার যা মেটাবলিক রেট, আমি শ্যুট করলে আমার ধার করে ওয়েট লুজ করতে থাকি। সো দ্যাট ইজ জাস্ট মাই কনস্টিটিউশনালি, আমি ওরকমই। এবার আমি ডিএনএ স্ট্রাকচার তো চেঞ্জ করতে পারবো না। এবার এইসব ইউ আর ভেরি লাকি, বলো না বাবা, টাচউড। মানে তখন আমি বলছি, কিন্তু এইটা করে আগেন আই রিয়েলাইজ যে অ্যাজ আ ওম্যান একটা ছেলের জন্য ওয়েট গেইন ওয়েট লস করাটাও খুব ডিফিকাল্ট, কিন্তু একটা মেয়ে যখন ফ্লাকচুয়েট করে না এইসব মেটাবলিক রেট বন্ধ করে দেয়, মানে যেগুলো আনন্যাচারাল কিছু করে টু হার বডি, স্পেশালি উইমেন, যেহেতু আমাদের হরমোনাল সাইকেলটা অনেক ডিফারেন্টলি ফাংশন করে দেন মেন, জটিল। সো আমার এখন 3 বছর ধরে মাই এন্টায়ার সিস্টেম হ্যাজ গন ফর আ টস। ওইটা আমি এখনও এটার ব্যাগেজটা আমি বয়ে যাচ্ছি। সো থিংস ডু গেট ডিফিকাল্ট, বাট তাছাড়া আমার মনে হয়, আমি এটা সবাইকে সবসময় বলি যে আমাদের ডেমোগ্রাফিক্যালি আমাদের যে সাপোর্ট সিস্টেমটা আছে, আমাদের খাবার দাবার, এটা কিন্তু সত্যি সব থেকে ভালো। এই যে ভাত খাওয়াটা কিন্তু আমাদের মানে পূর্বপুরুষরা খেয়ে এসছে, এবং এটা আমাদের সিস্টেমের জন্য ইটস দ্য পারফেক্ট মিল। তো আমি কোনোদিনও ভাত খাওয়া ছাড়ি না, আমি কোনোদিনও মাছ খাওয়া ছাড়ি না। আমি ভীষণ, তো শীতকাল নলেন গুড়ের রসগোল্লা, আমার ডায়েট খেলে দিদি না দাদা হয়ে যায়। একজন অভিনেত্রীর এখন মোটামুটি রুটিনটা কিরকম চলছে? নর্মাল দিনে আমি খুব লেটে উঠতে পছন্দ করি। মানে আমাকে যদি ঘুমাতে দিতে হয়, আমি একদিন, আমার এখনো মনে হচ্ছে আমি রাত্রি 8টায় ঘুমিয়েছি, পরের দিন বিকেল 5টার সময় ইনভলেন্টারিলি চোখের পাতাটা খুলে গেছে, আমি বলছি আর 5টা মিনিট ঘুমিয়ে নাও, যখন কোনো কিছু থাকে না। এবং আমার মা, মানে আগে একটা ডিসিপ্লিন লাইফস্টাইলে তো অবশ্যই ছিলাম, কিন্তু কনসিডারিং দিস লাইফ না, আমাদের কোনো রুটিন থাকে না। তো যখন শ্যুট করছি তখন পাগলের মতো, যেমন এখন ভোর 7টায় উঠছি, বেয়ারলি ব্রেকফাস্ট খাচ্ছি, সারাদিন ধরে রাত্রির আবার 1টা-1:30টায় বাড়ি ফিরছি, খাচ্ছি একটা মিল দিনে, আর কোনো সময় নেই। সারাদিন ব্ল্যাক কফি খেয়ে ঘুরছি বা সামথিং, বা একটু ধরো এনার্জি চাই তো কিছু একটা মিষ্টি খেয়ে নিচ্ছি, যাতে একটু সুগার রাশ হয়ে যায়, একটু এনার্জি পেয়ে যাই। এইটা চললে যখন প্রমোশনস চলে, তখন না সত্যি দিন কাল ক্ষণ কিছু মাথায় থাকে না। যখন শুটিংয়ে থাকে তখন অবভিয়াসলি একটু কন্ট্রোল থাকে, যে সকালে উঠে ইউ গো সেটে গিয়ে তুমি ব্রেকফাস্ট খেলে, হেয়ার অ্যান্ড মেকআপ করলাম, তারপরে ধরো 12টার সময় you have a juice or you eat some fruits, and তারপরে again লাঞ্চে রাইস অ্যান্ড এভরিথিং, বাড়ি থেকেই মেনলি। বাট আই লাভ চাইনিজ, তো আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। মানে আমাকে এনি ডে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর একটা খুব খারাপ কম্বিনেশন বিরিয়ানি আর চিলি চিকেন। মানে এটা বিরিয়ানির সঙ্গে চিলি চিকেন ইজ রিয়েলি অবনক্সিয়াস। সো এভরিওয়ানস লাইক এইটা কি আছে, আমার খুব ভালো লাগে। আর আমার আরেকটা হলো লাল বাতাসা খেতে আমার খুব ভালো লাগে। আমি যখনই বিদেশ ঘুরে আসি, আমি এসে ফার্স্ট থিং আমি লাল বাতাসা খাই। আমি জানি না কেন, আমার I go mad. আমার বন্ধুরা বলে there is something so wrong with you. I said so what? I am very Bangali. I am very Bangali. আমার খাওয়া দাওয়া দেখলে 100% বাঙালি, পুরো একদম। এবং যেদিনকে আমার ছুটির দিন থাকে, ধরো এই সময় শুটিং নেই, কিছু নেই, আই অলওয়েজ, যখন আমার কোনো কিছু থাকে না, তখন আমি কিছু না কিছু একটা শেখার চেষ্টা করি। ওই যে শেখা কোনোদিনও ফেলা যায় না, তো আমি কোনোদিন অ্যাক্টিং ওয়ার্কশপে চলে যাই, বা যদি নাচ শিখতে পাই তো নাচ শিখি। আই লাভ লিসনিং টু পডকাস্ট, আমি ভীষণ এনজয় করি। আমি অ্যাকচুয়ালি গানের থেকে বেশি পডকাস্ট শুনতে পছন্দ করি। সো আই ছোটবেলায় প্রচুর গান, ছোটবেলায় প্রচুর গান শুনতাম। এখন কেন জানি না, আমি প্রচুর লং ফরম্যাট পডকাস্ট শুনতে পছন্দ করি। মাঝে মধ্যে খুব চেষ্টা করি ওয়ার্কআউট করার, মানে সেটা আমার মানে বছরে 15 দিন আমার থাকে, আমি প্রচন্ড ওয়ার্কআউট করি, তারপরে সারা বছরটা কিছু করি না। সিরিয়াসলি আমার এটা চলে, এটা আমার খুব খারাপ। আই ওয়ান্ট টু চেঞ্জ ইট, আই ওয়ান্ট টু রিফর্ম মাই সেলফ, বাট এটা আমার হয়। তো সেই সময় যখন আমি ওয়ার্কআউট করি, তখন আমি পডকাস্ট চালাই। আচ্ছা, আই লিসেন টু, বিকজ আই ফিল ওই প্রসেসটা আমি কিছু একটা শিখি। আমি জানি না, সামথিং আই লার্ন। আমার সারাক্ষণ মনে হয় একটা লার্নিং, শেখার মধ্যে থাকলে আমার একটা পার্সোনাল গ্রোথ হচ্ছে, এটা আমার বিশ্বাস। আমি বই পড়তে পছন্দ করি, কিন্তু আবার বইয়েরও আমার একটা পদ্ধতি আছে, যে আমি একটা খুব ফ্রি টাইমে, জানি আমার 3-4 দিন কিছু নেই, কারণ আমি একটা বই শুরু করলে আমি স্টার্ট টু ফিনিশ পড়তে পছন্দ করি। কারণ আমি 3-4, এবং আমি সিনেমা দেখে কাঁদি না, কিন্তু আমি অদ্ভুতভাবে বই পড়ে পাগলের মতো কাঁদি। মানে আই স্টিল রিমেম্বার দ্য কাইট রানার পড়ে আমি যেভাবে কেঁদেছিলাম এবং ট্রমাটাইজ ছিলাম,
ফর দ্য লংগেস্ট টাইম মানে ইট টুক মি আ গুড ওয়াইল টু গেট আউট অফ দ্যাট ট্রমা। ডিপ ফিলিংস থাকে। আমি ভীষণ ইমোশনাল, আই এম আ ভেরি সেন্সিটিভ ইমোশনাল। তাহলে তোমার আজকে একজন সফল অভিনেত্রী হিসেবে তুমি অনেকগুলো বছর কাটালে, একজন মানুষ হিসাবে কিংবা অভিনেত্রী হিসাবে তোমার সব থেকে বড় প্রাপ্তি কি কি মনে হয়? এত শত শত লোকের ভালোবাসা, স্পেশালি বাচ্চাদের ভালোবাসা, যেভাবে বাচ্চারা এসে আগলে ধরে, আমার ভীষণ বাচ্চা পছন্দ, এবং তারা যখন এসে আগলে ধরে বা তারা যখন মানে সেদিনকেই কালকে গেছি বলছে বিনোদিনী বিনোদিনী আমাকে বলছে, আমি ভাবতে পারছি ওইটুকু একটা বাচ্চা বলছে, বা যখন রোবট হই তাদের মতো। আমার সব থেকে ভালো লাগে বাচ্চাদের ভালোবাসা। কিন্তু এই যে এত লোকের ভালোবাসা, এত লোকের আশীর্বাদ, এটা খুব কম লোকেরা পায়। ওই যে 1% লাক যেটা দিয়ে শুরু করলাম, তাদের কাছে এটা হয়। বাকি তো কত প্রফেশন, কত সাকসেসফুল লোক আছে, কিন্তু এইটা পাওয়া যায় না। এটা হয়তো অভিনেত্রী হিসাবে সব থেকে বেশি বড় পাওনা। দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাওয়ার্ড। অ্যান্ড মানুষ হিসাবে আমার মনে হয় যেটা আমি সবসময় এগিয়ে রাখি, কারণ আমার মনে হয় নাম, খ্যাতি, যশ, দিস উইল ফেড আউট ওয়ান ডে অর দি আদার। ইভেন মানে রং রূপ, এই পুরোটাই একদিন চলে যাবে, এখানে এসে আরেকজন বসবে, সেটা হবে, সেটা হবে। কিন্তু আমার মনে হয় মানুষ হিসাবে আমার সব থেকে বড় পাওনা হলো যে যেটা আমি উড়িয়ে নেওয়ার চেষ্টা করি, যে যেদিনকে আমি 60 বছর 70 বছর বয়স হবে এবং ইউ উইল বি অ্যান ইভেন মোর সাকসেসফুল হিউম্যান বিইং ইন লাইফ, তখন যদি তোমাকে আমাকে নিয়ে বলা হয় আর তোমার রুক্মিণীকে এর সাথে কেমন অভিজ্ঞতা, ইউ উইল স্মাইল। Definitely. And that's my biggest takeaway in life. Definitely. That I have made somebody smile. অসাধারণ। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, তোমাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি। না খুব ভালো লাগছে আমার। যেহেতু এটা দেব এন্টারটেনমেন্ট থেকে বেরিয়েছে, সেই সূত্র ধরে আমি জিজ্ঞেস করছি দেবদার কতটা ইনভলভমেন্ট ছিল, এবং আমি ট্রেলার লঞ্চেও দেখছিলাম দেবদা গেছিল, কতটা ইনভলভমেন্ট, কতটা সাপোর্ট করেছে তোমাকে? অবশ্যই অবশ্যই, অফকোর্স হি হ্যাজ বিন আ হিউজ সাপোর্ট। আর সাপোর্টের থেকেও বেশি আমার মনে হয় যে হিউজ মোটিভেটর। এই ছবিটা করতে গিয়ে এতগুলো, আমার মনে আছে যেদিনকে আমরা মহরত করছি সেদিনকে দুটো প্রডিউসার মেসেজ করে যে আমরা আর করছি না ছবিটা, বাট আমার মনে হয় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, ওদের সঙ্গে আমি 2-3টে ছবি কো প্রডিউসও করেছি। সেই ব্র্যান্ডিংটার তলায় সবাই অ্যাসোসিয়েটেডও হতে চায়, বিকজ উই বিল্ট দ্যাট ব্র্যান্ড। সো আমার মনে হয় যে সেই দিক থেকে যখন প্রমোদ ফিল্মসও আসে টু ফাইনালি সাপোর্ট দিস ফিল্ম, মেক শিওর দ্যাট ইট হ্যাপেন্স, দ্যাট হ্যাজ বিন গ্রেট। অ্যান্ড আই থিঙ্ক দেব ইজ সামবডি, আমি সবসময় বলি যে আমার হয়তো ডানা মেলে ওরা আমার ভাগ্যে ছিল, কিন্তু হয় না যে ওই যে দেখবে অনেক পাখির মা বাবা, আমরা ছোটোবেলায় কার্টুনে দেখতাম যে বড় বড় পাখিগুলোতে ছোট চিক্সগুলোকে, বেসিক্যালি বাচ্চা পাখিগুলোকে না ধাক্কা দিয়ে ফেলে দেয় গাছ থেকে, যাতে উঠতে পারে। সে ভাবছে সে পড়ে যাবে, কিন্তু সে জানে যে না, সে উড়বে। আমার মনে হয় আমার জীবনে দেব সেই ধাক্কাটা। অনেকেই জানতে চায়, মানে আমরা সবাই দূর থেকে দেখি, দেবদার মধ্যে সব থেকে শিক্ষণীয় বা এই গুণটা যদি পেয়ে যেতাম, এইটা তুমি কি দেখতে পেয়েছো? জেদ। এবং আমরা জেদ বলতে সবসময় ভাবি যে একটা নেগেটিভ থিং। আমার মনে হয় প্রতিটা এনার্জি ইজ নিউট্রাল। প্রতিটা এনার্জি, তুমি যে কোনো এনার্জি নাও জীবনের, প্রতিটা এনার্জি, যে কোনো নাম নিও, নিউট্রাল। ইট ইজ হোয়াট ইউ ডু উইথ দ্যাট এনার্জি, তুমি সেটা কোন দিকে নিয়ে যাও, and that is what makes you who you are as a human being. কিভাবে ব্যবহার করছে। এক্স্যাক্টলি। তো ওই জেদটা দিয়ে যে ও যে শত শত হার্ডলস ভেদ করে যায়, সেইটা ওর থেকে শুধু আমি না, অজস্র মানুষের শেখা উচিত। ডেফিনেটলি। আর দর্শকদের জন্য বিনোদিনী নিয়ে তোমার কিছু বার্তা? ঠিক এই জেদ নিয়েই আর একজন মানুষ আজ থেকে প্রায় 140 বছর আগে শত শত অপমান, শত শত অন্যায় সব কিছু ভেদ করে নিজের জায়গাটা বানানোর চেষ্টা করেছিলেন, এটা হলো বিনোদিনী। বাংলার বুকে যদি রেনেসা হয়ে থাকে, তাহলে সেটাই 140 বছর আগে বিনোদিনীর মাধ্যমে, মেয়েদের জন্য, মানুষের জন্য। আমি এটাই বলবো যে 23 তারিখে হলে আসতে চলেছে আমার ছবি বিনোদিনী। প্লিজ হলে আসবেন, হাউসফুল করে তুলবেন সপরিবারে, বিনোদিনীকে ভালোবাসবেন আর রুক্মিণীকে আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। অবশ্যই আমরাও যাব, আমরা সবাই যাব, আর আমরা অপেক্ষা করে আছি যে কবে এই সিনেমাটি দেখতে পারবো। 23 তারিখ। তবে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। অনেক ব্যস্ততা রয়েছে, আপনারা কমেন্ট করবেন আর ডেফিনেটলি
পরে আরো কয়েকবার একটু জ্বালাবো। অবশ্যই খুব ভালো লেগেছে। আই লাভড ইট, আই লাভ দিস এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।